আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো হিনোর একটি গাড়ি সম্পর্কে। তো আবারও চলে আসলো একদম সেম প্রসঙ্গ, যেটা J08 সিরিজের একটি ইঞ্জিনের একটি গাড়ি। তো আহ, মানে হিনো গাড়ি কম বানায়, গাড়ি বেশি বানায়, ইঞ্জিন কম বানায়। তো ওই ব্যাপারটা এখানেও থাকছে। তো আজকে জানা যাক হিনোর 280 হর্স পাওয়ারের একটি 6 চাকার একটি ট্রেলারের মাথা সম্পর্কে, মানে ট্রেলার ট্রাকের যেটা পিছের বডি বাদ দিয়ে সামনে যেটা থাকে সেটা অংশটা, মানে ট্রেলার ট্রাক এক কথায়। তো এই গাড়িটা ইন্দোনেশিয়াতে ব্যাপক পরিমাণে চলে এই গাড়িটা। আর এই গাড়িটার যে একটু বড় সাইজ যেটা রয়েছে, যেটা 10 চাকার ট্রেলার যেটা রয়েছে সেটাও চলে, কিন্তু এই গাড়িটাও বেশ ভালো মতোই চলে, অনেকটা ভালোই ফেমাস। তো ইন্দোনেশিয়ান মার্কেট সম্পর্কে আরও বেশ কিছু জিনিস জানাবো, নতুন বেশ কিছু জিনিস আরও যেগুলা নোটিস করলাম, যেগুলো সেগুলো জানাবো, প্লাস পাকিস্তান মার্কেট সম্পর্কেও। তো এই দুই জায়গায় কিন্তু আমরা খুব দেখতে পাই যে আশপাশে খুব বেশি পরিমাণে হিনো চলে। তো যাই হোক, আর অন্যান্য জায়গাও যদি থাকে, অন্যান্য দেশে, সেগুলো সম্পর্কেও জানাবো, ব্যাপক পরিমাণে যেসব জায়গাতে হিনো চলে। তো আজকের এই গাড়িটা থাকছে, রাসেল ভাই কমেন্ট করেছিল, তো সেজন্য এই গাড়িটা থাকছে আজকের এই ভিডিওটিতে। আর এই গাড়িটাতে যে ইঞ্জিনটা ইউজ করা, যেটা বললাম J08 সিরিজের একটা ইঞ্জিন। তো স্পেসিফিকেশনে জানা যাক কী কী থাকছে, সেটার পরে বেশ কিছু কথা থাকছে গাড়ি সম্পর্কে। গাড়ির স্পেসিফিকেশন পার্টে আমরা দেখব যে প্রথমে যদি আমরা গাড়িটার বেশ কিছু ক্যাটাগরি বা ইউসেজের ক্ষেত্রে আসি, কী কী ক্যাটাগরিতে এটা ইউজ হয়। তো এখানে ট্যাঙ্ক হিসেবে ইউজ হয়, এলপিজি ট্যাঙ্ক হিসেবে ইউজ হয়, তারপরে নর্মাল যে ফ্ল্যাট বডি থাকে অন্যান্য গাড়ি ক্যারি করার জন্য, মাটি খোঁড়ার মেশিন হোক, ক্রেন হোক, অন্য ট্রাক হোক, ভারী কোনো বস্তু হোক, এই টাইপের জিনিস। তারপরে ভেহিকেল ক্যারিয়ার রয়েছে। তো প্রথম তিনটা যেটা বললাম, দুই টাইপের ট্যাঙ্ক, একটা এলপিজি ট্যাঙ্ক আর একটা নর্মাল টাইপের ট্যাঙ্ক, আর একটা যেটা সমান ফ্ল্যাট বডি যেটা থাকে সেই টাইপের ক্যাটাগরির ক্ষেত্রে এই তিনটাই খুব বেশি পরিমাণে আপনারা দেখে থাকবেন ইন্দোনেশিয়ার ভিডিওগুলোতে। ম্যাক্সিমাম স্পিড ক্লেম করছে তারা 89 কিলোমিটার/আওয়ার, যদিও 140 পর্যন্ত দেওয়া থাকে, সেগুলো আপনারা সবাই জানেন, মানে হিনোর ক্ষেত্রে বেশিরভাগই। ক্লাইম্বিং ক্যাপাসিটি বা এই টাইপের কিছু উল্লেখ করছে তারা, ক্লাইম্বিং ক্যাপাসিটি আই হোপ, তো মানে যতটুকু উঁচা জায়গায় উঠতে পারবে সেটা হলো 31%। মানে 31% পর্যন্ত এই গাড়িটা, মানে পার্সেন্টেজের ক্ষেত্রে এই গাড়িটা উঁচা জায়গায় উঠতে পারবে, সেই মানে শতাংশ কতটুকু লোডের সাথে। তো ইন্দোনেশিয়াতে পাহাড়ি এলাকা আছে, পাহাড়ে উঠতে অনেক বেশি শক্তি লাগে, সেটাও খুবই ঠিক কথা। কিন্তু তারপরেও এখানে কিন্তু পাহাড়ের যে উচ্চতা বা রাস্তার যে ঢালের পরিমাণটা, সেটা কিন্তু অনেক উঁচা, মানে বেশি খাড়া টাইপের ঢাল। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের টর্ক কিন্তু অনেক ভ্যারি করে। ইঞ্জিনের টর্ক ডেলিভারির যে ব্যাপারটা, সেটা অনেক বেশি ডিপেন্ড করে যে কতটুকু, কত আরপিএমে কত ভালো মতো ডেলিভারি দিতে পারবে। শুধু পাওয়ার বেশি থাকলে হবে এরকম না। তো 2500 Nm টর্কের একটা ম্যানের ট্রাক 200 বা 200+ টন একটা জিনিস নিয়ে যাচ্ছে, বা 3500 Nm হতে পারে। তো এরকম অনেক বেশি ফিগারের একটা ডেডিকেটেড একটা ওভার ডাইমেনশনাল কার্গো টাইপের একটা গাড়ি, ম্যান কোম্পানির MAN, কোনো চিপ টাইপের ভেরিয়েন্ট না, ভালোই মোটামুটি অনেক ভালো কোয়ালিটির, ইন্দোনেশিয়ার রাস্তাতে একটা ভিডিওতে দেখা। তো সেখানে রাস্তার সাইডের যেই বিভিন্ন বেড়া দেওয়া থাকে, ঘেরা থাকে, মানে বাঁকানো এরকম ঢাল। তো সেখানে একটা খুব লোডেড একটা ফুসো ট্রাক, যেটা বাংলাদেশেও চলে বেশ কিছু সরকারি কাজে, আমি পার্সোনালি সামনাসামনি দেখেছি। তো ওই টাইপের একটা ওভারলোডেড ট্রাকের সাথে বেঁধে দেওয়া, মানে সেটা কোনোভাবে বাঁধানো হলো বা সেটার সাথে হুক আটকানো হলো, যেটা মানে চ্যাসিসের যে টোয়িং হুক টাইপের থাকে সামনের দিকে, যে চেনের অংশটা মানে লাগানোর, সেখানে টেনে ওই ফুসো গাড়িটা ওই ম্যান ট্রাককে তুলে একদম রাস্তার মেন যেই, মানে রাস্তার থেকে সরে যাচ্ছিলো, রাস্তাতে আনলো, আর আরও সমান রাস্তাতে নিয়ে গেলো, মানে ঢাল থেকে তুলে সমান রাস্তাতে। সেটা কিন্তু নিজে ওভারলোডেড ছিল। তো এই ব্যাপারটা কিন্তু জাপানিজ ব্র্যান্ডগুলোতে অনেক রয়েছে, যেটা বেশি রয়েছে হিনোতে। তো এই জিনিসটা কিন্তু অবাক করার মতো, মানে শক্তি থাকলে হবে না, শক্তির ঠিক জায়গায়, ঠিক টাইমে, ঠিক মোমেন্টে প্রয়োগ করার অ্যাবিলিটিও থাকতে হবে। যেরকম আমরা দেখে থাকি যে ইসুজু ডিম্যাক্স যে পিক আপ ট্রাক রয়েছে, সেটার কিন্তু শক্তি অনেকটাই বেশি, কিন্তু সেটা কিন্তু জায়গা মতো খাটাতে পারে না। আর অন্যদিকে যদি ধরি টয়োটার হাইলাক্স যেটা রয়েছে, বা টয়োটা হিলাক্স, তো সেটার কিন্তু শক্তি বেশি, কিন্তু সেটা ঠিকভাবে জায়গা মতো খাটাতে পারে 4x4-এর ক্ষেত্রে, বিভিন্ন অফরোডিং কাজের ক্ষেত্রে। তো এরকম একটা ব্যাপার থাকে এখানে। ইঞ্জিন মডেল থাকছে J08, ভেরিয়েন্ট থাকছে WD, আর এখানে 4 স্ট্রোক ইঞ্জিন থাকছে, আর ওয়াটার কোল্ড টার্বোচার্জার ইঞ্জিন। আর এখানে ভ্যারিয়েবল নজেল থাকছে, টার্বোচার্জার, ইন্টারকুলার, কমন রেল টাইপ ফুয়েল ইঞ্জেকশন। এখানে ম্যাক্স পাওয়ার থাকছে 285 PS-এর ক্ষেত্রে 280-81 এরকম হর্স পাওয়ার থাকার কথা, খুব কাছাকাছি PS আর হর্স পাওয়ার কনভার্ট করলে।
850 Nm মতো এখানে টর্ক প্রডিউস করে এবং এই গাড়িটির ক্লাচ প্লেট থাকছে সিঙ্গেল ড্রাইভ প্লেট উইথ সয়েল স্প্রিং 380 মিলিমিটারের ক্লাচ প্লেট এখানে ইউজ করা। গিয়ার বক্সের ক্ষেত্রে যদি এখানে আসা হয় তাহলে এখানে M009DD মডেলের এখানে গিয়ার বক্স ইউজ করা। এখানে টোটাল 7টা গিয়ার থাকবে সামনে এবং পিছে থাকবে একটা রিভার্স গিয়ার, তো এখানে টোটাল 8টা গিয়ার থাকছে। এখানে পাওয়ার স্টিয়ারিং থাকছে আর তার সাথে এখানে যদি এখানে ফ্রন্ট এক্সেলের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে রিভার্স অ্যালয় IBM টাইপের ফ্রন্ট এক্সেল ইউজ করা। ব্যাকের ক্ষেত্রে ফুল ফ্লোটিং হাইপ্রয়েড গিয়ার এখানে ইউজ করা। আর এখানে ফাইনাল গিয়ার রেশিও থাকছে 5.428, তো মানে প্রায় 5.5 বারের মতো যদি প্রোপেলার শাফট ঘুরে তাহলে চাকা একবার ঘুরবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রোপেলার শাফট যতটা বেশি পরিমাণে ঘুরবে চাকা পর্যন্ত যদি চাকা রেয়ার এক্সেল রেশিও যতটা বেশি হবে টর্ক কিন্তু চাকা পর্যন্ত যেতে যেতে ততটাই ইনহ্যান্স হবে, ততটাই বেশি হবে। আমরা এই জিনিসটা আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে বড় একটা চাকতি ঘুরছে, একটা চাকতি খুবই ফাস্ট ঘুরতে ঘুরতে আরেকটা চাকতি এরকম হতে হতে শেষ পর্যায়ে যে লাস্ট যে চাকতিটা থাকে সেটা খুব স্লো করে অনেক বড় বড় ড্রিল মেশিনে জিনিস টাইপের থাকে, বড় টাইপের কাজের ক্ষেত্রে বিভিন্ন টাইপের ক্রেন এই জিনিসগুলো থাকে, এই টাইপের গিয়ার সিস্টেম। রিম সাইজ থাকছে এখানে 22.5 গুণিত 7.50 এটা থাকছে রিম সাইজ। টায়ার সাইজ থাকছে 11.00 আর 22.5 এই টাইপের টায়ার সাইজ থাকছে। স্পেয়ার হুইল থাকছে একটা আর সিস্টেম আউটপুট থাকছে গাড়ির 12 ভোল্ট, দুইটা ব্যাটারি থাকছে 12 ভোল্টের। আর এখানে 200 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে। আর এই গাড়িটির যদি টোটাল লেন্থ হিসাব করা হয় তাহলে এখানে থাকছে 5845 মিলিমিটার, টোটাল ওয়েট থাকছে 5845 মিলিমিটার। আর এই গাড়িটির হুইল বেস থাকছে 3580 মিলিমিটার। সাসপেনশন থাকছে রিডিং এক্সেল উইথ সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং ফ্রন্ট অ্যান্ড ব্যাক, তো দুই পারে একই টাইপের সাসপেনশন থাকবে। তো এই ছিল এই গাড়িটার স্পেসিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত, এগুলাই ছিল আসলে। আর বেশ কিছু জিনিস ছিল গিয়ার যেগুলো আপনারা অতটা পছন্দ করেন না, সেগুলো নাই বললাম। তো এই ছিল আজকের এই ভিডিওটির। আর এই যে গাড়িটা মানে এক কথায় বলতে পারেন যে ইন্দোনেশিয়াতে তো ব্যাপক পরিমাণে ইউজ হয়, বাংলাদেশে আসলেও সেটাও ইউজ হবে, কিন্তু দামটা অনেকটা বেশি পড়ে যাবে, হয়তো প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। তো আপনারা একটা জিনিস করা যেতে পারে, আমার কাছে খুব বেশি একটা এই গাড়িটা নিয়ে ঘাটতে ঘাটতে সেই জিনিসটা মাথায় আসলো, সেটা হলো যে হিনোর যে মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড যদি হিসাব করা হয়, পাকিস্তান হোক, ইন্দোনেশিয়া হোক, মিডল ইস্ট হোক, বা জাপানে হোক, অস্ট্রেলিয়াতে হোক, ইউএসএতে হোক, যেখানেই হোক, বেশি যেসব জায়গাতে হিনো ট্রাকগুলো বেশি ইউজ হয় বড় সেগমেন্টে, মিডিয়াম ডিউটি সেগমেন্টে, ছোট সেগমেন্টে না, বড় আর কি 22 টনের পরে থেকে 40, এরকম বড় সেগমেন্টে। তো সেই সব জায়গাতে একটা জিনিস করা যেতে পারে, সেই যে ডাটাগুলো বা সেখানে যে টাইপের ইউজ হয়, তারপরে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, তো হিনোর ডেডিকেটেড একটা কি বলা যায় আর কি, হিনো রিলেটেড একটা ডকুমেন্টারি টাইপের থাকে, এই জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করা যেতে পারে কোনো একটা ভিডিওতে, যে হিনোর শুরু থেকে শেষ পর্যন্ত আগের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর সাথে এখনকার যে গাড়িগুলোর যে ডিফারেন্স রয়েছে, তার সাথে সাথে মার্কেট, তার সাথে সাথে ডে বাই ডে ইঞ্জিনের ইমপ্রুভমেন্ট রয়েছে, ডিজাইনে ইমপ্রুভমেন্ট রয়েছে, তারপরে ডাকা র্যালিতে তাদের যে অংশগ্রহণ, এই জিনিসটা হিনোর বর্তমান প্রেক্ষাপটটা, এটা নিয়ে একটা ভিডিও দেওয়া যেতে পারে। তো এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এটা নিয়ে কী করা যেতে পারে, আপনাদের মতামত অবশ্যই জানার জন্য ওয়েট করলাম। আর কমেন্টরি ট্যাবে এই রিলেটেড একটা পোস্ট দেওয়া থাকবে ডেডিকেটেডলি, আপনারা অবশ্যই সেই জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেই ভিডিওতে কী কী ইনগ্রিডিয়েন্ট বা কী কী ডাটা দেওয়া যেতে পারে, বা কোন কোন দেশে হিনো বেশি চলে, ইন্দোনেশিয়া, পাকিস্তান বাদ দিয়ে, সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর এই গাড়িটা যেটা বললাম 1 কোটি টাকার বেশি হতে পারে, 1 কোটি 10, 30, 20, 1 কোটি এরকম হতে পারে, 1.5 কোটির কাছাকাছি। কিন্তু এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন যে ভলভো রয়েছে, স্কেনিয়া রয়েছে, ম্যানের কথা বাদ দিলাম, সেটা অনেক ওভার ইঞ্জিনিয়ারিং টাইপ গাড়ি। ভলভো স্কেনিয়া রয়েছে, বা সেই সেগমেন্টে অন্যান্য অনেক ইউরোপিয়ান গাড়ি রয়েছে। তো ভলভো স্কেনিয়ার সাথে যদি হিসাব করা হয়, সেই তুলনায় হিনোর যে মিডিয়াম ডিউটি যে গাড়িগুলো বা একটু বড় সেগমেন্টের যে গাড়িগুলো, যেরকম আজকের এই ভিডিওটার গাড়ি, তো এই গাড়িগুলোর দামটা অনেকটা বেশি চলে আসছে। হিনোর যে দামটা, সেটা যদি কম্পেয়ার করা হয় ইউরোপিয়ান গাড়ির সাথে, সেটার চেয়ে তো অনেকাংশে বেশি হয়ে যাচ্ছে।
তো এটার একটা বিহাইন্ড দ্য সিন কিছু কারণ রয়েছে, সেটা সম্পর্কেও জানানো যেতে পারে সেই ভিডিওতে। আপনারা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে, হয়তো সময় লাগবে, তো সে ইন্টারেস্টিং একটা জিনিস করা যেতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনার নিজের মতামত জানাতে পারেন হিনো নিয়ে আর কী কী করা যেতে পারে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এই গাড়িটা যদি বাংলাদেশে আসে, বা আপনার কি মতামত হতে পারে কম্পেয়ার যদি করা হয় ইন্ডিয়ান গাড়ির সাথে, অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। তেল খরচের কথা যদি আসা হয়, তেল খরচ প্রায় কাছাকাছি হওয়ার কথা, যেহেতু এটা ট্রেলার ট্রাক বেশি পরিমাণে লোড টানবে। তো সেই ক্ষেত্রে ওভারলোডে যদি চিন্তা করা হয়, টাটা বা লিল্যান্ডের চেয়ে বেশি ভালো পারফরমেন্স দিয়ে অবশ্যই কথা। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।